একাদশ শ্রেণী তথা ক্লাস 11-এর সকল ছাত্র এবং ছাত্রীদের উদ্দেশ্যে বোর্ডের সংশোধিত নতুন সিলেবাস অনুযায়ী বাংলার লাস্ট মিনিট সাজেশন নিয়ে আমরা হাজির হয়েছি। আমাদের রিডিউস সিলেবাস অনুযায়ী 3টি গল্পই সিলেবাসে রয়েছে: কর্তার ভূত, তেলেনোপোতা আবিষ্কার, ডাকাতের মা। এবার সিলেবাসটাকে আরো একটু রিডিউস করে নেওয়া যাক। দেখো, 2020 প্রশ্নের দিকে নজর রাখলে, কারণ 2021-এ কোনো রকম পরীক্ষা হয়নি ক্লাস 11-এর, 2020 বাংলা প্রশ্নপত্রের দিকে নজর রাখলে তোমরা দেখতে পাবে যে কর্তার ভূত এবং ডাকাতের মা থেকে একটি একটি করে বড় প্রশ্ন এসছে। তার মধ্যে থেকে তোমাদের কিন্তু একটা প্রশ্ন লিখতে হয়। তো এবছর অর্থাৎ 2022-এ কার যত সময়ের অপেক্ষা যে তেলেনোপোতা আবিষ্কার থেকে একটি প্রশ্ন আসবে, কাজেই তেলেনোপোতা আবিষ্কারটা তোমরা খুব ভালো করে রেডি করে ফেলো। তো আসা যাক কর্তার ভূত থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে। তো আমরা একে একে সব প্রশ্নে আসবো। কর্তার ভূত থেকে এবছর অর্থাৎ 2022-এর জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো হয়েছে সেগুলো হচ্ছে: প্রথম প্রশ্ন, ওরে অবোধ, আমার ধরাও নেই ছাড়াও নেই, তোরা ছাড়লেই আমার ছাড়া। এখানে কে কাদের অবোধ বলেছেন, উক্তিটির তাৎপর্য আলোচনা করো। সেকেন্ড কোয়েশ্চেন, তারা ভয়ঙ্কর সজাগ আছে, কাদের কথা বলা হয়েছে, তাদের এমন ভয়ঙ্কর সজাগ থাকার কারণ কি। এবং কর্তার ভূত থেকে শেষ প্রশ্ন। এই 3টি প্রশ্ন কর্তার ভূত থেকে করে গেলেই যথেষ্ট। কর্তার ভূত কি নিছক ভূতের গল্প নাকি রাজনৈতিক রূপক কাহিনী, ব্যাখ্যা সহ আলোচনা করো। এবার আসবো এবছরের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, তেলেনোপোতা আবিষ্কার। তেলেনোপোতা আবিষ্কার থেকে যে প্রশ্নগুলো তোমাদেরকে অতি অবশ্যই দেখে যেতে হবে সেটা হচ্ছে: তেলেনোপোতা যাওয়ার কারণ কি, একে লেখক আবিষ্কার বলেছেন কেন। নেক্সট, কে নিরঞ্জন এলি, নিরঞ্জন কে, কোন পরিস্থিতিতে গল্পকথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। 3 নাম্বার, খুব ভালো করে এই প্রশ্নগুলো দেখবে। মনে হবে তেলেনোপোতা বলে কোথাও কিছু নেই, একথা কার কেন মনে হবে, এমন মনে হবার কারণ কি। এবং চতুর্থ প্রশ্ন, তেলেনোপোতা আবিষ্কার গল্পে যামিনীর চরিত্রটি আলোচনা করো। এই 4টে প্রশ্ন তেলেনোপোতা আবিষ্কার থেকে তোমাদের কিন্তু খুব ভালো করে শেষ মুহূর্তের জন্য দেখে যেতে হচ্ছে, কারণ তেলেনোপোতা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা এবছর কার্যত নিশ্চিত। আর ডাকাতের মা, ডাকাতের মা থেকে তোমরা দেখে যাবে অতি অবশ্যই করে সৌখীর মায়ের চরিত্র। আর একটা প্রশ্ন, ছেলের নামে কলঙ্ক এনেছে সে, কে ছেলের নামে কলঙ্ক এনেছে, কলঙ্ক শব্দটি ব্যবহারের কারণ কি। পরের প্রশ্ন, প্রতি মুহূর্তে বুড়ি এই প্রশ্নেরই ভয় করছিল, কোন প্রশ্নের কথা বলা হয়েছে, এমনকি বুড়ির ভয় পাবার কারণ কি। আরও একটা হচ্ছে, দারোগা দেখে বুড়ির বুক কেঁপে ওঠে, বুড়িকে তার বুক কেঁপে ওঠার কারণ কি। এই 4টে প্রশ্ন কিন্তু তোমাদের ডাকাতের মা থেকে, যারা ডাকাতের মা করবে মনে করছো তারা কিন্তু দেখেছো। তেলেনোপোতা আবিষ্কার থেকে একটা প্রশ্ন আসবেই কার্যত নিশ্চিত। আর একটা প্রশ্ন কোত্থেকে আসবে, কর্তার ভূত অথবা ডাকাতের মা থেকে। তার মধ্যে থেকে তোমাদের কিন্তু একটা প্রশ্ন পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে। আসা যাক প্রবন্ধে। এবছর একটাই প্রবন্ধ সিলেবাসে রয়েছে, সেটা হচ্ছে গ্যালিলিও। গ্যালিলিও থেকে যে প্রশ্নগুলো তোমাদেরকে অতি অবশ্যই দেখতে হচ্ছে সেটা শুনে নাও। প্রথম প্রশ্ন, সংক্ষেপে গালিলিওর ছাত্র জীবনের বর্ণনা করো। দেখো, গ্যালিলিও আমরা বললে কিন্তু ওটা আসল উচ্চারণ হচ্ছে গালিলিও, সেই গালিলিও আমি বলবো যে গালিলিওর ছাত্র জীবনের বর্ণনা। সেকেন্ড হচ্ছে, ভেনিসের কর্তৃপক্ষের কাছে তার কদর বেড়ে গেল, কার কদর বাড়ে, এই কদর বাড়ার কারণ ও পরিণাম উল্লেখ করো। থার্ড, নিজের দূরবীন দিয়ে গালিলিও অনেক নতুন আবিষ্কার করলেন, দূরবীনের সাহায্যে গালিলিও কি কি আবিষ্কার করলেন, সনাতনীরা তার বিরোধিতা করেছিলেন কেন। চতুর্থ, ক্যাথলিক খ্রিস্টান যাজকদের সঙ্গে গ্যালিলিওর বিরোধের কারণ কি, গ্যালিলিওর জীবনের শেষ 9 বছর যে অবস্থায় কেটেছিল তার বিবরণ দাও। পঞ্চম প্রশ্ন, এখান থেকে অনেকগুলো প্রশ্নই আছে, 5টা প্রশ্ন তোমরা দিয়েছি আমি, কারণ এখান থেকে 2টো প্রশ্ন আসবে, একটা তোমাদেরকে লিখতে হবে। এই স্বভাবই শেষ জীবনে তার অশেষ দুঃখের কারণ হলো, কার কোন স্বভাবের কথা বলা হয়েছে, সেই স্বভাব তার শেষ জীবনে অশেষ দুঃখের কারণ হলো কিভাবে। এই 5টা প্রশ্ন যদি তোমরা দেখেছো, একটা প্রশ্ন অতি অবশ্যই এখান থেকে তোমরা কিন্তু কমেন্ট পেয়ে যাবে। কবিতা প্রসঙ্গে আসা যাক। কবিতা 3টে আমাদের সিলেবাসে রয়েছে: নীলধ্বজের প্রতি জনা, বাড়ির কাছে আশিনগর এবং নুন। আর একটু রিডিউস করে নেওয়া যাক, নীলধ্বজের প্রতি জনা এবং বাড়ির কাছে আশিনগর এবং নুনের মধ্যে যে 2টো কবিতা তোমার পড়তে সব থেকে বেশি ভালো লাগে সেই 2টো কবিতার উপর তোমরা জোর দাও। কারণ বিগত বছরের দিকে নজর রাখলে আমরা দেখতে পাবো যে কবিতা থেকে কিন্তু প্রতিটা কবিতা থেকেই প্রশ্ন করা হয়, তার মধ্যে যে কোনো 2টো তোমাদের কিন্তু লিখতে হবে। অর্থাৎ কি, নীলধ্বজের প্রতি জনা থেকেও একটা প্রশ্ন করা হবে, বাড়ির কাছে আশিনগর থেকেও একটা প্রশ্ন করা হবে এবং নুন থেকেও একটা প্রশ্ন করা হবে। তার মধ্যে তোমাদের কি 2টো প্রশ্ন লিখতে হয়েছে। তাই যার যেটা ভাল লাগে না সেই একটা কবিতা তোমরা বাদ দিতেই পারো, কারণ নীলধ্বজের প্রতি জনা কবিতা অনেকটা শক্ত মনে হয়, তারা সেটাকে বাদ দিতেই পারো। কেবলমাত্র বড় প্রশ্নের জন্য, শর্ট প্রশ্নের জন্য কিন্তু সবটাই করতে হবে। দেখো, নীলধ্বজের প্রতি জনা থেকে যারা বড় প্রশ্ন করবে বলে ঠিক করেছো, তারা যে প্রশ্নগুলো পড়বে সেগুলো শুনে নাও। কিন্তু বৃথায় গঞ্জনা, বক্তাকে, তিনি কাকে গঞ্জনা দিতে চেয়েছেন, কেন তার মনে হয়েছে এই গঞ্জনা বৃথা। 2, মহারথী প্রথা কি হেই, মহারথী
মহারথী প্রথা কি, কে কিভাবে এই প্রথার উল্লেখ করেছিল তা ব্যাখ্যা করো। থার্ড, নীলধ্বজের প্রতি জনা কবিতায় জনা ক্রুদ্ধ অভিমানী স্বর কিভাবে ধরা পড়েছে তা আলোচনা করো। এবং চতুর্থ, নীলধ্বজের প্রতি জনা কবিতায় জনা অর্জুনের কাপুরুষতার কি কি দৃষ্টান্ত তুলে ধরেছেন। এই 4টে প্রশ্ন শেষ মুহূর্তের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। নীলধ্বজের প্রতি জনা যারা পড়বে বলে ঠিক করছো তাদের জন্য, যারা মনে করছো না আমি নীলধ্বজের প্রতি জনা পড়বো না, তার জন্য ঠিক আছে, তারা বাড়ির কাছে 80 নগরটা খুব ভালো করে দেখো, নুন ভালো করে দেখো। বাড়ির কাছে 80 নগর থেকে মাত্র 2টো প্রশ্ন রেখেছি। তবু লক্ষ যোজন ফাঁকড়ে, কাদের মধ্যে লক্ষ যোজন দূরত্ব, এই দূরত্বের কারণ কি। আর 2 নম্বর, বলবো কি সেই পড়শির কথা, পড়শি কে, পড়শি স্বরূপ আলোচনা করো। নুন থেকে যেগুলো পড়বে তোমরা এবছর, আমরা তো সামান্য লোক, কে কোন প্রসঙ্গে কথা বলেছে, সামান্য লোক শব্দের তাৎপর্য ব্যাখ্যা করো। দেখো এই যে বাড়ির কাছে 80 নগর, নুন, এই কবিতার বিষয় সংক্ষিপ্ত অত্যন্ত সংক্ষিপ্ত। কবিতাটা বারংবার পড়লে প্রশ্ন একটু ঘুরিয়েও দিলে তোমরা কিন্তু অ্যাটেন্ড করে আসতে পারবে, মানে মূল বিষয়বস্তুটা জানলেই তোমরা কিন্তু প্রশ্নের উত্তর করতে পারবে। নেক্সট পড়বে হচ্ছে আমরা তো অল্পে খুশি, অল্পে খুশি মানুষদের জীবন যন্ত্রণা যে ছবি কবিতায় ফুটে উঠেছে তা পরিচয় দাও। থার্ড, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, কার কাছে কার এই দাবি, কেন এই দাবি। এই 3টে প্রশ্ন রয়েছে নুন থেকে। এবার আসা যাক আমাদের যে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ রয়েছে গুরু, গুরু থেকে 2টো প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে, 4টে প্রশ্ন দেওয়া হয়, 4টের মধ্যে 2টো কিন্তু অ্যাটেন্ড করতে হবে। এখান থেকে যে প্রশ্নগুলো রয়েছে শেষ মুহূর্তের জন্য শুনে নাও। শুনছি অচলায়তনে কারা সব লড়াই করতে এসছে, শিক্ষায়তন কিভাবে অচলায়তনে পরিণত হয়েছিল এবং সেখানে কারা কেন লড়াই করতে এসেছিল। 2 নম্বর, গুরু নাটকে মোট কটি সঙ্গীত রয়েছে, নাটকটিতে সঙ্গীতের ভূমিকা আলোচনা করো। থার্ড, উনি আমাদের সব দলের শতদল পদ্ম, এখানে কাকে শতদল পদ্ম বলা হয়েছে, কেন তিনি শতদল পদ্ম। আসা যাক অন্য একটা প্রসঙ্গে, তোমাদের যেখানে প্রাইভেটে পড়ো বা মাস্টার মশাইয়ের কাছে পড়ো, সেখানে কি এই প্রশ্নগুলোই তোমাদেরকে ইম্পর্টেন্ট বলেছে, অবশ্যই কমেন্ট করে জানিও। ফোর্থ নাম্বার প্রশ্ন, ও আজ যেখানে বসেছে সেখানে আমাদের তরোয়াল পৌঁছয় না, কার সম্পর্কে কি এই কথা বলেছে, এই বক্তব্যের তাৎপর্য কি। পঞ্চম প্রশ্ন এখান থেকে দেখবে, গুরু নাটকের ঘটনাস্থলগুলি উল্লেখ করে কোন ঘটনাটিকে তোমরা সর্বাপেক্ষা চিত্রাকর্ষক বলে মনে হয়েছে তা লেখো। 6 নম্বর, পঞ্চক দাদা বলেন অচলায়তনে তাকে কোথাও ধরবে না, বক্তাকে পঞ্চক দাদাকে, তাকে বলতে কাকে বোঝানো হয়েছে, তাকে কোথাও ধরবে না পঞ্চক দাদার এমন কথা বলার কারণ কি, বা এমন কথা মনে হয়েছে কেন। 7 নাম্বার, উনি গেলে আমাদের অচলায়তনের পাথরগুলো শুদ্ধ নাচতে শুরু করবে বা আরম্ভ করবে, পুঁথিগুলির মধ্যে বাঁশি বাজবে, বক্তাকে, উনি বলতে কাকে চিহ্নিত করা হয়েছে, উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। 8 দাগ, একটু উৎপাত হলে সে বাঁচি, কে বলেছে, কোন উৎপাত, সে উৎপাত চায় কেন। এই যে 8টা প্রশ্ন বললাম গুরু থেকে শেষ মুহূর্তে, খুব ভালো করে তোমরা কিন্তু রেডি করে ফেলো, তাহলে 4টের মধ্যে অতি অবশ্যই 2টো প্রশ্ন তোমরা কিন্তু এখান থেকেই কমেন্ট পেয়ে যাবে। আসা যাক বাংলা সাহিত্যের ইতিহাস, এখান থেকে তোমরা পড়বে হচ্ছে যে প্রশ্নগুলো, বাংলা সাহিত্যের আদিতম নিদর্শন কোনটি, এটি কে কোথা থেকে আবিষ্কার করেন, বাংলা সাহিত্যের ইতিহাসে এই গ্রন্থের গুরুত্ব কোথায়, অর্থাৎ চর্যাপদ, চর্যাপদ থেকে একটা প্রশ্ন এবছর আসবেই। 2 নম্বর, চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি কি, তার কাব্য প্রতিভার পরিচয় দাও। 3 নাম্বার, গীত কবিতা কাকে বলে, গীতি কবিতা কাকে বলে, এই ধারায় বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো। 4, চৈতন্যদেব কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করে, বাংলা সাহিত্যে চৈতন্যদেবের অবদান আলোচনা করো। 5 হচ্ছে শ্রী কৃষ্ণ কীর্তন কাব্যের পরিচয় দাও। 6, রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থগুলি কাল অনুসারে বিভাগ করে প্রতিটি বিভাগের একটি করে কাব্যগ্রন্থের নাম লেখো। 7 দাগ, বৈষ্ণব পদ রচনায় বিদ্যাপতির প্রতিভা সংক্ষিপ্ত পরিচয় দাও, তাকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্ত করার কারণ কি। এই প্রশ্নগুলো রয়েছে সাহিত্যের ইতিহাস থেকে, সাহিত্যের ইতিহাস থেকেও 4টে প্রশ্ন করা হয়, তার মধ্যে থেকেও তোমাদের কিন্তু এবছর 2টো প্রশ্ন অতি অবশ্যই অ্যাটেন্ড করে আসতে হবে। ভাষায় আসা যাক, ভাষা থেকেও প্রতি বছর অর্থাৎ 2020 পর্যন্ত একটি করে প্রশ্ন লিখতে হতো, কিন্তু এবছর রেডিও সিলেবাস অনুযায়ী 2টি প্রশ্ন ভাষা থেকে তোমাদের কিন্তু লিখতে হবে। 4টি প্রশ্ন কি 3টি প্রশ্ন কিন্তু করা হবে, যেহেতু 2021 পরীক্ষা হয়নি তাই কটা প্রশ্ন করা হবে কার্যত বলা অসম্ভব, 3 থেকে 4টে প্রশ্ন করা হবে, তার মধ্যে 2টো প্রশ্ন তোমাদের কিন্তু লিখতে হবে। কাজে যে প্রশ্নগুলো বলছি শুনে নাও। বাংলা 4 ভাষা বংশের দেশ, উদ্ধৃতি অনুসারে 4 ভাষা বংশের পরিচয় দাও। 2 নম্বর, কিউনিফর্ম বা কিলক লিপি সংক্ষিপ্ত পরিচয় দাও। বাংলা লিপির উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। অবর্গীভূত ভাষা কাকে বলে, পৃথিবীর কয়েকটি উল্লেখযোগ্য অবর্গীভূত ভাষার উদাহরণ দাও। 5 নম্বর হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষা সময়কাল উল্লেখ করে এর পরিচয় দাও এবং অষ্টিক ভাষা বংশের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই যে 6টা প্রশ্ন বললাম, এখান থেকেই তোমরা কিন্তু 2টো প্রশ্ন কমন পেয়ে যাবে। এই প্রশ্নগুলো শেষ মুহূর্তে এক্ষুনি প্র্যাকটিস করা শুরু করে দাও, কাজেই তোমরা কিন্তু বাংলা পরীক্ষায় অতি অবশ্যই 100% কমন কোয়েশ্চেন পেয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো,
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও। ধন্যবাদ।